বুঝার সুবিধার্থে একটা ছবি এঁকে দিয়েছি। আচ্ছা, প্রথম কথা হলো এই যেটা হিলবার্ট জগৎ। হিলবার্ট জগতে তাহলে সেই শব্দটা সংজ্ঞাটা একটু মনে করা দরকার। অনেক সেই হিলবার্ট জগতের সংজ্ঞা পড়েছিলাম, বলতে পারবো হিলবার্ট জগতের সেই সংজ্ঞা? একটি সম্পূর্ণ আন্তঃপুরুষ জগৎকে হিলবার্ট জগৎ আছে কোথাও? একটি সম্পূর্ণ আন্তঃপুরুষ জগৎকে কি লাগছে? আন্তঃপুরুষ জগৎকে হিলবার্ট জগৎ। আচ্ছা, হলো হিলবার্ট জগৎ। আন্তঃপুরুষ জগৎ তো চারটা শর্ত আন্তঃপুরুষের মানতে হয়, তার উপরেই শর্তটা লেখা আছে। হ্যাঁ, গতকালও সেই শর্ত ব্যবহার করে কতগুলো প্রশ্ন করেছিলাম। আচ্ছা, সম্পূর্ণ বলতে কি বুঝবো আমরা? সম্পূর্ণ আবার সম্পূর্ণ, একটা জগৎ সম্পূর্ণ কখন বলা হয়? যদি ওই জগতের প্রত্যেকটা কোষীয় অনুগ্রহ ওই জগতের কোনো সব আজকে এই কথা আগে প্রতিবিত হয়, অনেক কথা আগে লম্ব করে, তো এটা ছাড়া পরীক্ষা হবে বলে মনে হচ্ছে না। তাহলে কোষীয় অনুক্রম একটা ঘটনা। আচ্ছা, হিলবার্ট জগৎ আমরা বুঝলাম। এখন উপাত্তে কি দিয়েছে? হিলবার্ট জগতের ভিতরে একটা আবদ্ধ উপজগৎ আছে, কি? এবং সে উত্তল। তাহলে সি এর বৈশিষ্ট্য দুটো, সে আবদ্ধ আর সে উত্তল। এখন উত্তল সেট নামক কোন একটা সেট কোন এক বছর কোন এক বইয়ে পড়েছিল, মনে করে দেখা দিই। উত্তল সেট কোন বইয়ে ছিল? ওটা বইটার নাম তো বলতে পারবো না। অন্য কেউ রিয়েলের মধ্যে হ্যাঁ, উত্তল স্যার ছিল লিনিয়ার প্রোগ্রামিং এর প্রথম চ্যাপ্টারটার নাম ছিল উত্তল সেট। উত্তল সেটের সেই সংজ্ঞাটা জানা থাকবে, মনে আছে কার? উত্তল সেটের সংজ্ঞা, একটা সেট উত্তল হবে যদি ওই সেটে যে কোনো দুটো বিন্দুর সংযোগ রেখাংশ ওই সেটের মধ্যেই। বুঝতে পেরেছি স্যার, ওই যে এরকম চিত্র দিয়ে দেখাইলো, এখন মনে পড়েছে। খাতায় রাখা একটা চিত্র, একটা চারটা উত্তল সেট নয়, চারটা উত্তল সেট। তাহলে উত্তল সেটের শর্ত কি? দুটো বিন্দুর সংযোগ রেখাংশ ওই সেটের মধ্যে। এখন দুটো বিন্দু রেখাংশ কিভাবে বানাই এইটুকু জানলে আমরা বুঝতে পারি। দুটো বিন্দু দিয়ে রেখাংশকে বানানো হয়েছে ল্যামডা এক্স প্লাস ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, ল্যামডা এক্স প্লাস 1
1 মাইনাস ল্যামডা ইন্টু এই ছিল রেখাংশের সূত্র। ল্যামডার মান জানি কত ছিল? ল্যামডা মান ছিল 0 থেকে আমাদের মধ্যে গেল আমাদের উত্তর সেট। আচ্ছা, এদের আলোচনা করছি এইটুক থেকে শুরু করার মতো অবস্থা হয়ে গেছে। এরপরে কি বলছে? ও আরেকটা কথা, এখন যে এই লঘিষ্ঠ নন বিশিষ্ট একটি অনন্য ভেক্টর ধারণ করে সি বলা আছে নাকি? তাহলে এই হিলবার্ট জগতের উপাদান থাকে সব কিছু ভেক্টর, কারণ এরা হিলবার্ট জগৎ কি একটা ভেক্টর জগৎ, এই উপাদানগুলো কি সব ভেক্টর। এই যদি সি উপসেট হয়, এই সেট সি কি উপসেট হবে, উত্তর উপসেট। তাহলে সি এর ভিতরে এই সেট ভেক্টরগুলো থাকবে। সি এর ভিতরে যতগুলো ভেক্টর থাকে, এই সব ভেক্টরগুলোর মধ্যে এমন একটা ভেক্টর খুঁজে পাওয়া যাবে, সে নাম দিয়েছে কি এক্স। সেই ভেক্টরটার নর্ম সবচেয়ে ছোট। নর্ম মানে কি? ভেক্টরের মানকে নর্ম বলে। সেটা এইরকম ভাবে এইগুলোকে বলা হয় কি নর্ম, অর্থাৎ ভেক্টরের মান। তাহলে সি এর ভিতরে যত ভেক্টর আছে সব ভেক্টরগুলোর মধ্যে কি পাওয়া যাবে? একটা ভেক্টর পাওয়া যাবে যে ভেক্টরটার নর্ম সবচেয়ে ছোট। মানে এর ভিতরে যত ভেক্টর আছে সবার একটা নর্ম আছে। একটা ভেক্টর পাওয়া যাবে যার নর্ম ছোট, এবং এইরকম ভেক্টর একটাই, মানে এইরকম ভেক্টর 2-3 হতে পারবে না, যে এমন পাওয়া যাবে না যে 2 বা 3 বা 4 জনের নর্ম সমান। তাহলে এই কথা বলা হচ্ছে কি অনন্য লঘিষ্ঠ নন বিশিষ্ট ভেক্টর ধারণ। আমাদের টার্গেট কি? একমাত্র টার্গেট সি এর ভিতরে এমন একটা ভেক্টর খুঁজে বের করা যে ভেক্টরটার নর্ম ছোট এবং এইরকম ভেক্টর একটি। তাহলে আগে আমরা সি এর ভিতরে ভেক্টর খুঁজে বের করব লঘিষ্ঠ নর্মে, আর এরপরে প্রমাণ করবো এটা অনন্য। মানে অনন্য প্রমাণ সবসময় 2টা পার্ট হয়। কয়টা অংশ? একটা হলো অস্তিত্ব আছে, আর পরের হলো সেই। আচ্ছা, তাহলে এবারে প্রমাণ। ধরি হিলবার্ট জগৎ এইচ এর একটি আবদ্ধ উত্তল সেট, উত্তল উপসেট সি। তাহলে সি মানে যেহেতু উত্তল উপসেট, সিটা কি না ফাঁকা ফাঁকা হলে আর ভেক্টর পাবো কেমনে না। এবং x y belongs to C এর জন্য একটি স্কেলার এই বইতে এটা আলফা ব্যবহার করছে, আগে লিনিয়ার প্রোগ্রামিং এ সেটা ল্যামডা ব্যবহার করা। তো এই বই কি করছে স্কয়ারটা আগে বলা ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিদ্যমান।
থাকবে যেন আলফা এক্স প্লাস 1 মাইনাস আলফা ওয়াই, এটা না সংযোগ রেখাংশ, এক্স আর ওয়াই সংযোগ রেখাংশ, এটা তো শুধু আগে তো ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা, এটি কোথায় থাকবে? সি তল সেট। তাহলে আমরা সি এর ভিতরে প্রসেসের শর্ত আমরা প্রয়োগ করে দিলাম। এখন আলফার মান যেহেতু 0 থেকে 1 এর মধ্যে যে কোনো মান, আলফা ইকুয়াল টু হাফ পাওয়া যায় কিনা? আলফা ইকুয়াল টু হাফ হলে আলফা প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এটা হয় কিনা দেখো দেখি আমরা হাফ সালে কিছু বসে যাবে এই জন্য তাহলে এক্স আর ওয়াই যোগ করলে অর্ধেক, এটাও সি এর মধ্যে। এখন আমরা কি খুঁজবো জানো? তাহলে আমরা এখানে কি প্রমাণ করলাম? যে সি এর ভিতরে যে কোনো দুইটা ভেক্টরের যোগফলের অর্ধেক এটা আমরা দুইবার ব্যবহার করব বিষয় এই রেজাল্টটা। সি এর যে কোনো দুইটা ভেক্টর কি কারণে পাইছে? সি উত্তল সেট হওয়ার কারণে এটা পাইছে। এখন আমাদের প্রমাণ করতে হবে সি এর ভিতরে এমন একটা ভেক্টর পাওয়া যাবে যে ভেক্টরের নর্ম আগে আমরা ওরকম একটা ভেক্টরের অস্তিত্ব খুঁজে বের করবো, এরপরে অনন্যতা। এই জন্য দেখো লেখছে এক্স এর বিদ্যমানতা, লেখছে না? দেখো হেডলাইন দিয়েছে যে এক্স এর বিদ্যমানতা, মানে আগে বিদ্যমান এটা, এর পরের পৃষ্ঠে আছে দেখো এক্স এর অনন্যতা। এটাই দেখো দেখি আছে না? এর পরের পৃষ্ঠে আছে না অনন্যতা পরীক্ষা। দুইটা ভাগ, বিদ্যমানতা আর এইবার আমরা প্রথম এক্স এর বিদ্যমানতা। প্রত্যেকটা ভেক্টরের নর্ম তো একটা স্কেলার বা বাস্তব মান স্কেলার। তাহলে আমরা এই নর্মটাকে ডি ধরেছি, এনে দাঁড়ায় তাহলে খেয়াল করো যে সি এর ভিতরে যত ভেক্টর আছে সকল ভেক্টরের নরমাল মধ্যে যেটা সবচাইতে ছোট সেই নাম হচ্ছে ডি। আমরা প্রমাণ করব যে এইরকম একটা সি এর মধ্যে এমন একটা এক্স পাওয়া যাবে যে এক্সটা নর্ম কি ডি, মানে সি এর ভিতরে আমাদের ক্ষুদ্রতম এমন একটা এক্স পাবো তার নর্ম কত। তাহলে আমরা এই জায়গায় কিন্তু সি এর ভিতরে সকল ভেক্টরের নর্মের মধ্যে সবচেয়ে ছোট নাম দিয়েছি ডি। ক্লিয়ার?
এই জায়গায় নর্ম এইটুকু বোঝার জন্য তোমাদের ছবিটাই দাও। সি এ যারা ভেক্টর আছে সেই প্রত্যেকে তো একটা নর্ম আছে। আমরা এই ভেক্টরগুলোকে এমনভাবে সাজাবো সবচাইতে যেটা নর্ম বেশি সেইটাকে দিয়ে শুরু করবো। নর্ম বেশি মনে করো সেটা x1 সবচাইতে বড়, এরপরে এটার সাইডে যেটা নর্ম একটু ছোট সেটা দ্বিতীয়টা, এটার সাইডে একটু ছোট, এইভাবে এরকম করে করে যেটা নর্ম একদম সবচাইতে ছোট ওইটা লাগবো লাস্টে, ওইটা লাগবো কি অর্থাৎ আমরা এই যে নর্ম সবচাইতে ছোট নর্ম এই সিরিয়ালটা সাজাবো, লাস্টে যেটা রাখবো সেটাকে রাখবো x। তাহলে এই অনুক্রম মানে কি, যদি কতগুলো পদ একটা নির্দিষ্ট নিয়মে তৈরি হয় সেই হলো অনুক্রম। তাহলে আমরা যদি ভেক্টরগুলোকে এমন ভাবে সাজাই যে তার নর্ম আস্তে আস্তে ছোট হবে, একটা নির্দিষ্ট একটা শর্ত হলো না, তাহলে আমরা এই ভেক্টরগুলোকে বড় থেকে ছোট নর্ম এইভাবে সাজাবো, সাজাইলে যা পাবো সেইটার নাম দিছি একটা অনুক্রম xn। যদি অনুক্রম xn হয় তাহলে লাস্ট ভেক্টরটার নর্ম হবে d সবচেয়ে ছোট। লাস্ট ভেক্টরটা কোনটা, এই x1 x2 x3 করতে গেলে লাস্টটা পাবো কেমনে, n টেন্ডস টু ইনফিনিটি, মানে ওভাবে x3 x4 x5 হতে হতে একেবারে লাস্টে পৌঁছতে গেলে লাস্ট সিকোয়েন্সের লাস্ট টার্ম কখন পাওয়া যায়, যখন n টেন্ডস টু ইনফিনিটি। এই জায়গায় n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু d। এখন এই অনুক্রমের এই সীমাকে আরেকভাবে লেখা যায় যে xn নর্ম টেন্ডস টু d, যখন এটা লেখা নাই বলতে ইন্টারেস্টেড এইভাবে এটা লিখলে এইটা বোঝায়, মানে ওইটাকে এই সিস্টেমে লেখা যায় যে অনুক্রমের সীমা দিতে যাতে প্রথম চ্যাপ্টারে পড়াইছিলাম, যখন n এখন আমরা কোষী অনুক্রমের দিকে ঢুকবো। কোষী অনুক্রম কেন ঢুকবো, কারণ সম্পূর্ণ জগৎ কোষী অনুক্রম নিয়ে কাজ করে। কোষী অনুক্রম বানাইনি আমাদের মানে প্রথম অংশ শেষ হবে। ধরি কোষী অনুক্রমের তোমাদের কি শর্ত মনে আছে, সংখ্যা মনে আছে যে xn মাইনাস xm epsilon or all m, greater than অনেক সিস্টেম আছে, অথবা n m tends to infinity এরকম আছে। আবার এইটা এইভাবে না দেখে xn মাইনাস xn tends to 0 mn tends to, অনেক বিষয় আছে কোষী অনুক্রমে। অর্থাৎ কোষী অনুক্রম তৈরি করতে অনুক্রমের দুইটা পদ লাগবে, একটা xm একটা xn এর উপর। এই বইয়ে এই কোষী অনুক্রমের জন্য এই কন্ডিশনটা করে, এই কন্ডিশন মানলেই কোষী অনুক্রম। তাহলে ধরি xm আর xn belongs to c এর ভিতর থেকে অনুক্রমের দুটো পদ নিলাম, একটা xm একটা xn। আর c এর ভিতর তো অসংখ্য ভেক্টর আছে, অনুক্রমটা xn অনুক্রম, এই অনুক্রমের দুটো পদ একটা xm xn। এখন যে শুরুতে একটা সূত্র বের করে রাখছিলাম, c এর ভিতরে যদি দুটো ভেক্টর xy হয় তাদের গড় c থাকবে, থাকবে না? তাহলে আমরা xm যোগ xn ক্লিয়ার? তাহলে আমরা এই দুটোর ওই পূর্বের রেজাল্ট থেকে পেয়েছি।
এখন আরেকটা বিষয় দেখো, সি এর ভিতরে যত ভেক্টর আছে সব ভেক্টরের ভিতরে সবচাইতে ছোট নরমাল ভেক্টরটা নরমাল ডি। এই ভেক্টরটা যদি সি তে থাকে, এটা তো একটা নরম আছে না? আচ্ছা, এইটার নরম কি ডি এর ছোট হইতে পারে? না না, ডি এর সমান হইতে পারে? তারপরে এটা যদি ছোট ছোট হয়, ডি এর সমান হইতে পারে, ডি এর বড় হইতে পারে, কিন্তু এটা ডি হতে পারে, এটা ডি হতে পারে। হ্যাঁ, কিন্তু ডি এর ছোট। আর এইটা যদি সি এর মধ্যে ছোটটা হয়, এটা মান ডি হতে পারে বা ডি এর বড়, কিন্তু ডি এর ছোট তো আর হবে না, কারণ ডি সবচেয়ে ডি সি এর মধ্যে সবচেয়ে ডি ছোট কোনটা বলা হয়। তাহলে এইটা নরম কখনো ডি এর নিচে এই নাম্বার কোন সুযোগ নেই, ডি হলো সবচেয়ে ছোটটার নাম। তাহলে এটা নরম কি হবে? ডি এর বড় বা সমান। দেখো xm plus xn আর 2 এর নর্ম গেটার ইকুয়াল টু, তোমার বই এখানে নর্ম চিহ্নটা মনে হয় পড়ে নাই, এই ইংলিশে দেখো তো শাখাতে বইটা ছিল সেখানে তো আছে না, পরে কিন্তু সব দিছি, এই উপরে বইতে কারেকশন করে দিতে হবে এই জায়গায়, কারণ ডি এর সাথে তো সম্পর্ক ভেক্টরের কার নর্ম। তাহলে এখানে এই চিহ্নটা পড়ে নাই, প্রিন্টিং মিস্টেক আছে বইয়ে। এখান থেকে আমরা দেখতে পারি পরের লাইনেও নর্মের চিহ্ন পড়ে নাই, তারপরের লাইন থেকে সবগুলো নর্মের চিহ্ন বইয়ে দিয়েছে। টুডি দেখবো এই লাইনেও নর্মের চিহ্ন নেই, এদের পর থেকে দেখো সব লাইন আছে। এটুকু না বুঝে হোক বইয়ের অথবা প্রিন্টিং মিস্টেক পড়ছে, কি হয় হয় না বুঝে যেখানে একটা বিপদ এখানে হয়েছে। এখন থেকে বুঝেছি আমরা। আচ্ছা, এটা বর্গ করো, বর্গ করলে 4 ডি স্কয়ার। মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস xm প্লাস xn এর নরমাল বর্গ লেস ইকুয়াল, মাইনাস করলে কি হয়ে যায়? চিহ্ন পড়ছে, কোনো সমতা উল্টে যাবে। বলে বই ঠিক করা আছে, এগুলো বই সমস্যা নেই। আমরা xm আর xn নিয়ে কাজ করতেছি কেন? আমরা এইটাকে কোষীয় অনুক্রম বানায় বলে আমার টার্গেট। আর কোষীয় অনুক্রম ফিজিক্যালি এই শর্তটুকু মানলে হবে। আর এই শর্তটুকুর জন্য আমাদের করতে হবে xm মাইনাস xn, এটা আগে পরে দিল সদাই মডুলাস ভিতরে তো নরমাল ভিতরে xm মাইনাস, এখানে আমরা xn প্লাস xn লিখেছি, হয় xm মাইনাস xn বা xn মাইনাস, মানে এদের বিয়োগফল লাগবে। আমরা এখানে বানাইছি কি? তাহলে আমাদের তো শর্তটা কোষীর শর্তটা তো বিয়োগফল। তাহলে দুইটা ভেক্টরের যোগফলের নরম আর দুইটা ভেক্টরের বিয়োগফলের নরমের বর্গের যোগফল একটা সূত্র পড়াইছিলাম তোমাদের, সূত্রের নাম সামন্তরিক সূত্র, মনে করি এই চ্যাপ্টারে আছে আমাদের সূত্র আছে, x প্লাস y এর নরমের স্কয়ার প্লাস x মাইনাস y এর নরমের স্কয়ার ইকুয়াল টু 2x এর নরমের স্কয়ার। এই ফর্মুলাটা দিয়ে ওই মাইনাসটা আনবো, বুঝতে পারছে? এখন দেখো ভেক্টরের সামান্তরিক সূত্র হতে হয়